শানু, আসলে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই আপনাকে। বাংলাদেশের যারা শোবিজের সম্পর্কে একটুও জানেন তারা আপনার সম্পর্কে জানেন, এবং আমি খুব হ্যাপি যে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাকে পেয়েছি। শুরুটা একটু ইনফর্মালি করতে চাই, সেটা হলো যে আপনি কতটুকু মেন্টালি রেডি যে আজকের এই অনুষ্ঠানে লাখ লাখ মানুষকে নিজের গল্পটা বলার জন্য? আমি প্রস্তুত। আমি বলবো যে কারণ হচ্ছে প্রথমত আমি শুরুতে বলিনি যে আমি আসলে রেডিও আম্বারের আসলে অনেক বড় একজন শ্রোতা। কারণ আমি নিজেই সকালবেলা আমি আগে যখন আমার ছেলেকে স্কুলে দিয়ে আমি সকালে ধানমন্ডি লেকে হাঁটতাম, তখন হচ্ছে রেডিও আম্বারের বাংলা গানের যে সম্ভার সেটা আমি কন্টিনিউয়াসলি মানে শুনতে থাকতাম এবং খুব ভালো লাগে। এবং আজকে আমার ভালো লাগছে যে আমি রেডিও আম্বারের শোতে এসছি, তারপরে আপনার সাথে কথা বলতে এসছি। আর আমি আমার গল্প অবশ্যই জানাতে চাই। এটা আসলে আমি বলবো যে আমি যখন সিলেটে ছিলাম, যখন সিলেটের একদম সাধারণ একটি মেয়ে, আমি মণিপুরি মেয়ে, যখন আমি আসলে লাক্স চ্যানেল সুপারস্টার 2005 উইন করার পরে, ক্রাউন উইন করার পরে আমি ঢাকায় এসে আসলে মানে এই ঝলমলে জগতে এসে আমি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে এবং মানে আমি বলবো তারার জগতের মানুষ হিসেবে একজন আমি চিনতে জানতে শুরু করলাম। তখন একটা বিষয় সবসময় মাথায় থাকতো বলবো না, চারপাশের আমার প্রিয়জনরাই হয়তো আমাকে মাথায় দিয়ে দিত যে তুমি কিন্তু একজন তারকা। তো আমার কিন্তু আমি পার্সোনালি আসলে খুবই সিম্পল একটা মানুষ, মানে আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি, খুব স্বাভাবিক সাধারণ জীবন, সাধারণ মানুষের মতো। কি ধরনের পরিবারে আপনি বড় হয়েছেন? আপনার ফ্যামিলিটা সম্পর্কে কি ধরনের পরিবারে বলতে, আমার বাবা একজন কবি এ কে সেরাম, আমাদের মণিপুরি সম্প্রদায়ের একজন লিডিং পার্সন বলতে মণিপুরি গবেষক তিনি। তো এখানে একটু বলে রাখি আপনার বাবার সম্পর্কে যেটা শুরুতে বলছিলাম, আপনি আমাকে চিনবেন স্যার, কারণ আপনার ইন্টারভিউ আমি করেছি টেলিভিশনে। এটা ও জানতো না, আমি শুরুতে আমি এখন জানলাম। তো যেটা হচ্ছে যে মানে বাবার মেয়ে হিসেবে আমি ছোটবেলা থেকেই না মানে এমন একটা পরিবেশে বড় হয়েছি যে ও সেরামদার মেয়ে মানে এরকম একটা সবসময় নেয়। আর কবি এ কে সেরাম মানে হচ্ছে একজন পরিপাটি। আমি মানে বাবাকে কখনো খুব কম সময় আমি রাখতে দেখেছি, খুবই ঠান্ডা মাথার একজন, খুবই পরিশীলিত একজন মানুষ। এবং মানে আমার কাছে এখনো অবাক লাগে ভাবতে যে এত ধৈর্য একটা মানুষের, একটা কমিউনিটির জন্য, একটা সম্প্রদায়কে এগিয়ে নেয়ার জন্য, এবং যেভাবে তিনি শুরু থেকে সম্প্রদায়ের জন্য কাজ করে যাচ্ছেন, এই যে মণিপুরি ভাষার জন্য কাজ করে যাচ্ছেন, এটা আসলে হয়তো সবার পক্ষে সম্ভব না। আমি আমার বাবা বলে বলছি না। আপনি কি হলেন? আপনি পরিবারের বড়? সবার বড় মেয়ে। কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। আপনার ভাইটা আপনার ছোট? কত বছরের গ্যাপ? 5.5 বছরের মতো। তো 2015 তো আপনি বলছিলেন ঢাকাতে আসলেন, তাই কি না? তার আগে 2005 আসলেন। সো আজ থেকে প্রায় 15 বছর আগের গল্প। 15 বছর, হ্যাঁ 15 বছর হয়ে গেছে। সো আপনি যখন ঢাকায় আসলেন, তো এটা বেসিক্যালি কি মানে আপনার কোনো কম্পিটিশনে আসা নাকি অন্য? হ্যাঁ, 2005 যে লাক্স চ্যানেল সুপারস্টার কম্পিটিশন উইন করার পরেই এসেছি। এবং এটা মজার একটা গল্প আছে যে আমি যখন আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তখন তো আসলে জানি না যে আমি আসলে অংশগ্রহণ করে এত মানে একদম ফাইনাল পর্যন্ত পৌঁছে যাব বা কিছু। স্বপ্ন তো ছিল, আমি অনেক ছোটবেলা থেকে আসলে খুব এই রঙিন জগতের প্রতি আমার হাতছানিটা মানে স্বপ্নটা ছিল যে আমি একজন শিল্পী হব, একজন অভিনেত্রী হব। কারণ আমার এখনো মনে আছে যে আমার মা সবসময় বলতো যে ছোটবেলা থেকে নাকি খালি আয়নার সামনে দাঁড়ায় আমি করতাম, মানে কথা বলতাম, একা একা খুব নায়িকাদের মতো অঙ্গভঙ্গি করতাম, মানে এই বিষয়গুলো ছোটবেলা থেকে আমার ভিতরে কাজ করতো। তো ছবি অঙ্কন অনেক আগে থেকেই আমাকে হাতছানি দিচ্ছিল। তো 2005 এই সুযোগটা আমাকে অনেক বড় একটা সুযোগ এনে দিয়েছে। তারপরে যখন আমি কম্পিটিশনের স্টেপ বাই স্টেপ যখন আসতে থাকলাম, তারপর যখন আমি ফাইনালে টিকে গেলাম, ঢাকায় প্রথমে তো প্রথম পর্যায়ের সিলেকশন রাউন্ডে সিলেটে নির্বাচিত হওয়ার পর আমি ঢাকায় আসলাম। ঢাকায় 30 জনের একটা গ্রুমিং হলো। আমি তখন এইচএসসি সবে মাত্র পাশ করেছি। ইন্টার পাশের পরের ঘটনা, মানে অনার্সে আমি ভর্তি হব এরকম। তো তখন হচ্ছে কি আমার বাবা সবসময় একটা কথা সবসময় বলতো যে আগে পড়াশোনা,
সবকিছুই করতে পারবে, কিন্তু কখনোই কোনো কিছুতে বাধা দেননি। যে আমি ছোটবেলা থেকে কিন্তু নাচ করছি, গান শিখছি, তারপরে আমি একটা সময় এসে এসএসসির পর আমি থিয়েটারও করছিলাম, দর্পণ থিয়েটার, সিলেটের দর্পণ থিয়েটারের আমরা একটা গ্রুপ, আমাদের ব্যাচমেট, আমরা সবাই মিলে একসাথে থিয়েটার করছিলাম। কখনো কোনো কিছুতে বাধা দেননি, যে কারণ আমি একই সাথে সাথে কিন্তু পড়াশোনাটাও ঠিক রাখছিলাম, আমার রেজাল্টও ভালো ছিল, মানে অত মেধাবী না হলেও আমি বেশ মানে ভালো রেজাল্টের একজন ছাত্রী ছিলাম আর কি। আমাকে নিয়ে আসলে যেটা হতো যে সব শিক্ষকদের এক ধরনের সবসময় একটা মানে উচ্চাসা ছিল যে না, স্ট্যান্ড করার মতো ছাত্রী এরকম। যদিও আমি এসএসসিতে স্ট্যান্ড করিনি, বাট আমি ভালো মার্কস, স্টার মার্কস পেয়ে পাশ করেছি প্রথম বিভাগে। তো এইচএসসিতেও একই রেজাল্ট মোটামুটি। এখন যেটা হলো যে বাবা 2005-এ লাক্স চান্স সুপারস্টার উইন যখন আমি আমার টেনশন ছিল যে আসলে বাবা ফাইনালি আসলে অ্যালাউ করবে কিনা। এবং আমার এখনো মনে আছে যে আমি যেদিন ফাইনাল রাউন্ডের শেষ আমাদের যে ইভেন্টের যে শেষ অনুষ্ঠানটা, মানে ক্রাউনিংয়ের যে দিনটা, সেদিন আমি জানতাম না, আমরা তো সবাই আসলে ইয়েতে গ্রুমিংয়ের জন্য আলাদা করে আমাদের ক্যাম্পে রাখা ছিল, আমরা তো ক্যাম্প থেকেই জয়েন করে আমরা কম্পিটিশনে আসছি। তারপরে সবাই ঢাকার বাইরে থেকে, সিলেট থেকে, প্রবাস থেকে বিভিন্ন মানুষজন, আমার মণিপুর সম্প্রদায়ের মানুষজন সবাই আমাকে সাপোর্ট দিচ্ছেন যে আমাদের মণিপুরি সম্প্রদায়ের একটা মেয়ে এত দূর গিয়েছে, এটা অনেক বড় মানে এক ধরনের, মানে হয় না যে একটা অহংকারের জায়গায় সবাই ছিল। তো তারপর সবাই আমাকে যখন টুকিটাকি ওভার দ্য ফোনে যখন আমাদের মানে কন্ট্যাক্ট হতো, কথা বলতো, সবাই আমাকে এভাবে ইন্সপায়ার করছে, তুমি তোমার পারফরমেন্সের জায়গায় তুমি একদম 100% দিয়ে যাও, আমরা SMS ভোটিং সব কিছুর মধ্যে আমরা আছি, মানে তুমি তোমার জায়গায় পারফরমেন্স একদম ঠিকঠাক মতো করো। ফাইনাল রাউন্ডের দিন আমি আসলে জানতাম না যে বাবা এসছে, মানে খুব মানে সাধারণত আমার বাবা মানে আমার এই ধরনের কম্পিটিশনে বা ইয়েতে আমি নিজেও ভাবছিলাম যে মানে এই ধরনের সুন্দরী, এটা যদিও সুন্দরীর প্রতিযোগিতা হিসেবে আমি বিচার করি না, এটা ট্যালেন্ট হান্টের মতো করে আমি ভেবেছি। তো যেদিন আমি ফাইনাল স্টেজে আসলে বাবাকে দেখলাম যে উনি আসছেন এই অনুষ্ঠানে, আমার এক ধরনের ভয় কাজ করতে থাকলো যে মানে আজকে শেষ মানে আয়োজন এবং আজকেই ঘোষণা হবে কে বিজয়ী হচ্ছেন না হচ্ছেন। তো এক ধরনের টেনশন কাজ করলো যে আমি আসলে টপ 10-এ যেহেতু আছি, টপ 10 থেকে আসলে কততম হব, মানে ফার্স্ট হব না, আমি এটা টেনশনে ছিলাম না, কততম হব, মানে এই একটা টেনশনের ভিতরে কাজ করছিল। তো শেষ মুহূর্তে যখন থার্ড ঘোষণার পরে সেকেন্ড ঘোষণা চলছিল, আমার ভেতরে একদম মানে আমার আসলে এই অনুভূতি কাউকে কখনোই বোঝানো যাবে না যে আমার ভেতরে মানে এমন একটা ভয় কাজ করছিল, কি ব্যাপার, আমি তো থার্ড হওয়ার কথা, আমি মনে মনে ভেবে রেখেছি হয়তো বা থার্ড হব বা সেকেন্ড হব, কারণ আমি একটা মণিপুরি মেয়ে, আমার এরকম মানে আমি নিজেকে কখনো আসলে অত সুন্দরী কখনোই ভাবি না, মানে পারফেক্ট সুন্দরী আমি ভাবি না, আমি বোচা নাকের একটা মেয়ে এরকম এরকম মানে এই ওরিয়েন্টাল লুকের কাউকে হয়তো বা কখনোই প্রথম করবে না, এটা আমার ধারণা ছিল আর কি। হয়তো বা আমি সেকেন্ড হব, হয়তো বা থার্ড হব, ফোর্থ হব, এরকম একটা আইডিয়া করে রেখেছিলাম। যখন দেখলাম যে থার্ড ঘোষণা হলো, সেকেন্ড ঘোষণা হলো, এখন মানে আমার ভেতরে তখন উত্তেজনার জায়গা, টেনশনের জায়গা, মানে এত বেশি হাত পা কাঁপছিল। শেষ মুহূর্তে যখন আমার নামটা ঘোষণা করলেন, কুসুম আপু, কুসুম শিকদার শানু 2005-এর লাক্স চান্স সুপারস্টার শানু, আমি শুধু মানে আমি এমন একটা চিৎকার দিলাম, ওই চিৎকারের মানে ভিডিও ক্লিপিংসটা দেখলে এখনো আমার হাসি পায় যে কি এক্সপ্রেশন, মানে বাট ওই সময়ের অনুভূতি আসলে কাউকে বোঝানো যাবে না। তখন আগে ছোটবেলায় ভাবতাম যে আসলে মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ডে যে আসলে সুন্দরীরা কেমন এক্সপ্রেশন দেয়, এটা আসলে কি আগে থেকে প্র্যাকটিস করা কিনা বা কিছু, এটা আসলে একটা অভাবনীয় একটা অনুভূতি, এটা যে না আসলে এটা এক্সপিরিয়েন্স করেছে কেউ বুঝবে না। তারপরে আমি একদম প্রথম চিৎকার করে আমি কান্না চলে এসছে, শুরুতেই মানে বাবাকে দেখে আমি বলছি পাবুং বলে চিৎকার করেছি, মানে আমাদের মণিপুরি, হ্যাঁ মণিপুরি ভাষায় আমাদের বাবাকে আমরা ডাকি যে পাবুং। আচ্ছা, পাবুংকে মানে আমার কাছে মনে হচ্ছে যে আজকের এটার মানে এত বড় গিফট আসলে হতে পারে না, যে বাংলাদেশে প্রথম আপনি মণিপুরি কমিউনিটির মধ্যে এইরকম একটা অ্যাচিভমেন্ট এসেছে। তো আমার কাছে মনে হয় যে আমার বাবা আজকে প্রথম একটা কোনো একটা কম্পিটিশনে এসেছে তার মেয়ের সাহস দিতে, তো সেখানে আমি মানে উইন করেছি, সেটা মানে এটা অন্যরকম, মানে আমি বুঝাতে পারবো না। তারপরে পরবর্তীতে আমাকে যখন
আমাদের গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় আমার মণিপুরি সম্প্রদায় অনেক সম্বর্ধনা দিয়েছে এবং এখনও মনে আছে যে আমি ঢাকা থেকে যখন ফিরছি আমার আসলে চলে আসে, মানে আমি একটু ইমোশনাল হয়ে যাই এই প্রসঙ্গটা আসলে। আমি যখন ঢাকা থেকে সিলেট ফিরছি তখন মানে মোটামুটি তো জানছে সবাই যে শানু ফিরছে। এরপরে যে সিলেট বাসেই আমরা গিয়ে ফিরেছিলাম। তো ফেরার পরে সিলেটের বাস স্ট্যান্ডে কি চত্বর আমি নামটাও ভুলে গেলাম, তো সেখানে আমার দর্পণ থিয়েটারে বা আমার সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের যারা ছিলেন এবং আমার মণিপুর সম্প্রদায়ের যারা ছিলেন তারা আসলে যেভাবে আমাকে ওয়েলকাম জানিয়েছেন, এটা আসলে আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। মানে আমি হয়তো বা এটা রিপিটেশন আবার হবে কি না কখনো আমি জানি না। তারপরে এরপর যখন আমাকে মানে সবাই মোটামুটি মনে হচ্ছে আমি একটা মন্ত্রী মিনিস্টার গোছের কেউ, বাইক কি বলে এটাকে, মানে দল বেঁধে বাইক র্যালি করে সবাই আমাকে আমার মণিপুরি, আমি যে এলাকায় থাকি লালাদিঘির পাড়, তো সেই এলাকার মণ্ডপে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমাকে ফুল দিয়ে বরণ করা হলো এবং আমি মানে আমার যে অঝোর ধারায় কান্নাটা আসছিল সেদিন, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে এর চেয়ে বড় গিফট হয়তো আমি কখনোই দিতে পারবো না আমার মণিপুরি কমিউনিটি। তো আমি কখনোই অনস্ক্রিন কখনোই ন্যাশনাল কোনো বিয়েতে কখনোই এটা আমি মানে ইমোশনাল হতে চাইনি এই প্রসঙ্গে, বাট আমি জানি যে এই জায়গাটা আমার জন্য ইমোশনাল হওয়ার পিছনে অনেক বড় কারণও আছে, হয়তো অনেকেই জানেন। আমরা ধীরে ধীরে সেই জায়গাগুলোতে যাব, বিকজ শি অ্যাকচুয়ালি মিস হার কমিউনিটি। কেন বললাম সেটা আমরা যখন সামনের দিকে আগাবো ধীরে ধীরে তখন হয়তো এই কান্নাটা আরও ভারী হবে। বাট আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে পারি, এই তারার রাত মানে দারাজ প্রেজেন্স তারার রাত এই অনুষ্ঠানটি মানে সাধারণত যে ধরনের সেলিব্রিটিদেরকে নিয়ে যে ধরনের প্রেজেন্টেশন টাইপের অনুষ্ঠান হয় সেখান থেকে আমি চেষ্টা করছি একটু ব্যতিক্রমী কিছু করার। আমি জানি না কতটুকু আমি সাকসেসফুল হতে পারবো, এবং সেটা আমার ওই জীবন গল্প অনুষ্ঠানের অভিজ্ঞতা থেকেই। তো বুঝতেই পারছেন যে আমরা আসলে একটা কমপ্লিট মানুষকেই আবিষ্কার করার চেষ্টা করছি। তো শানু, যেটা হলো যে তার আগ পর্যন্ত বোধহয় জীবনের একটা অন্যরকম লক্ষ্য ছিল, কিন্তু এই অ্যাচিভমেন্টের পরে বোধহয় সব কিছুই একটু অন্যরকম হয়ে গেছে, সবকিছুই পাল্টে গেছে, একদমই পাল্টে গেছে আমি বলবো যে। এবং ওই কম্পিটিশনের পরে আমার বাবা আমাকে আসলে একদম পূর্ণ স্বাধীনতা, মানে তার আগে পর্যন্ত কিন্তু কখনোই কোথাও একা ছাড়তেন না, মানে সেটা আমার বাবার জন্য না, আমার মাও আসলে সে জায়গাটায়, মানে আমি আসলে একটু ছোটবেলা থেকেই শুধুমাত্র পরিবার কেন্দ্রিক মানে পরিবার, বন্ধু বান্ধব, এবং আমার কোথাও কারোর সাথে মেলামেশার ক্ষেত্রে কখনো বাধা আসেনি। কিন্তু হয় না যে আমি কোথাও গিয়েছি আমার পরিবারের সাথে গিয়েছি বা বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলি, হ্যাঁ। তো সেই জায়গাটায় আমার বাবা আমাকে ফার্স্ট টাইম আমাকে অ্যালাউ করলেন যে, এবং সেটার পেছনের কারণটা হচ্ছে যে বিজয়ী হওয়ার পরে নাকি সুবর্ণা মুস্তফা ম্যাম মানে এবং তারিকা নাম স্যার মানে তারিকা নাম খান, ওনারা সবাই মিলে নাকি বলেছিলেন যে আমার বাবাকে যে আমরা তো আমাদের দায়িত্ব পালন করেছি, আমরা একটা তারকা বা তারা আমরা বের করে এনেছি বাংলাদেশের জন্য, এখন পরিবার হিসেবে অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব, মানে মেয়েকে সাপোর্ট দেওয়ার, সহযোগিতা সব কিছু মিলে পরিবারের দায়িত্ব। তো এই কথাটা আসলে আমার বাবার মানে খুব হয়তোবা মনে গেঁথেছিল, সেই জায়গাটায় উনি ভেবেছেন হয়তোবা যে না, আমার মেয়েকে এখন তার স্বপ্নের জায়গায় বিচরণ করতে দিতে হবে। তারপর হচ্ছে আমার অনেক কাজের ব্যস্ততা শুরু হয়ে গেল, বিভিন্ন শোজ, তারপরে বিজ্ঞাপন, মানে অনেক ব্যস্ততার কারণে আমি বারবার সিলেট ঢাকা করা সম্ভব হচ্ছিল না। তখন আমার ঢাকায় সেটেলমেন্টটাই আমার জরুরি ছিল। তো সেই জায়গায় ঢাকায় থেকেই কাজ করার মানে চিন্তাভাবনা শুরু হলো আর কি। তখন আমার বাবা আমাকে অ্যালাউ করলেন যে না ঠিক আছে, এইভাবে এখন ক্যারিয়ারের জায়গাটায়, কারণ 1 বছরের চুক্তি জানালায়ের সাথে, তো ওই জায়গাটা শুরু হলো, পথ চলা, কাজ শুরু হলো। এরপরে
এরপরে যেটা হলো আস্তে আস্তে আমি আমার একটা প্রথম দিকে যেটা ছিল যে আমি যেহেতু সিলেটের মেয়ে, মফস্বলে বেড়ে উঠেছি, মানে খুব সাধারণভাবে বেড়ে উঠেছি। তো ঢাকায় এসে প্রথম দিকে এসে আমার একটু তারকা হিসেবে বা এই যে ঝলমলে জগতের যে বিষয়গুলো, সেটা আমার কিছুটা আমার খাপ খাইয়ে নিতে একটু সময় লাগছিল বলতে আমার যেহেতু মানুষগুলো আসলে খুব সবাই অচেনা, তো অচেনা মানুষগুলোর সাথে নতুন করে একটা পরিচয়ের জায়গা তৈরি করে নিজের অবস্থান তৈরি করে নেওয়ার ক্ষেত্রে এক ধরনের দ্বিধা কাজ করছিল, একটা ভয় কাজ করছিল, হ্যাঁ সেটা কাজ করছিল। তো সেটা কাজ মানে একটা পর্যায়ে মানে বন্ধুত্বের জায়গায় আস্তে আস্তে একটা নাটক করতে গিয়ে, সেটা ঈশিতাপুরে একটা প্রথম কাজ ছিল চ্যানেল আইয়ের ভ্যালেন্টাইনের স্পেশাল নাটক নিঝুমে করণে। তো সেখানে নাইমেরও প্রথম কাজ ছিল, আমাদের এখনকার জনপ্রিয় অভিনেতা নাইমের, এবং সেখানে নাইমের একটা ফ্রেন্ড একটা নাটকের একটা চরিত্রের প্রয়োজনে অভিনয় করতে এসছে। সেও নতুন মানে কখনোই ক্যামেরার সামনে, মানে ক্যামেরার সামনের মানে মানুষই না আসলে। তারপরে নিয়ে আসার পরে আমার আসলে গল্পের চরিত্রের প্রয়োজনে যে মানে চরিত্র আসলে মানে যাকে চাচ্ছিল, মানে বর্ণনায় থাকে না যে আমি যখন পড়েছি তখন যে চরিত্রের মধ্যে যে এই ছেলেটা সুদর্শন একটা ছেলে, তারপরে খুব সুন্দর দেখতে, মানে এত সুন্দর যে ছেলেটা মেয়েটাকে দেখতে এসে মেয়েটা ছেলেটাকে দেখে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যাবে, ও যে না ঠিক আছে ওকে আমি বিয়ে করব। তো এইরকম একটা চরিত্র আর কি। তো সেই চরিত্রের জন্য নাইম এমন একজনকে নিয়ে আসলো, তাকে দেখে প্রথম দিন দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল বলতে আমার কাছে মনে হলো যে আসলে আমি মানে যাকে ভেবে আমি মানে যাকে দেখে আমি প্রেমে পড়ে যাব এরকম তো না সে, মানে আপনি রিয়েল লাইফে ফিল করছে, মানে চরিত্রের সাথে আসলে ক্যারেক্টার চুজিংটা হয় নাই। আমার খুব বিরক্ত লাগলো ডিরেক্টরের উপরে। তা আমি আর যেহেতু কারোর সাথে আমার পরিচয় নাই ওইভাবে, নাইমের সাথেও আসলে অত মানে খাতির ছিল না তখন, তা আমি চুপচাপ শুয়ে গেলাম। আমার খুব বিরক্ত লাগছিল। আচ্ছা সিকোয়েন্স করলাম, 2টা সিকোয়েন্স ছিল, ডায়লগও ছিল না, সিকোয়েন্স করলাম, পরিচয় হলো, যেটা হয় একে শুটিংয়ে গেলে যে না পরিচয় একটু, তারপরে একসাথে ফেরার সময় আবার পরিচয় সূত্র ধরে একটু ফোন নাম্বার বিনিময় হলো। এরপরে এইরকম অত বেশি আমি পাত্তা দিইনি, ভালো লাগেনি। নাম ছিল কি ভদ্রলোকের? নাম ছিল জেভিয়ার। আমরা একটু আগাই সামনের দিকে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, এরপরে একদিন এরকম আমি মানে আমি তখন বনশ্রী থাকতাম, বনশ্রী থেকে আমি তো ঢাকার রাস্তাঘাট একদমই চিনি না, আমি একটা কি যেন সিএনজি কল করেছিলাম, মানে সিএনজিতে উঠেছি। তো আমি সিএনজি ওয়ালাকে বললাম যে আপনি আমাকে মহাখালী নিয়ে যাবেন। উনি আসলে রাস্তা ভুল করে নাকি আমার কথাটা ঠিক মতো শুনতে পারেননি নাকি আমি জানি না, উনি আমাকে বনানী নিয়ে আসলেন। বনানী নিয়ে এসে আমাকে বললেন যে আপনি বনানী আসছেন। বনানী তো বলি নাই আপনাকে, আমি মহাখালী বলেছি। তো এখন বনানী নেমে আমি আসলে বুঝতে পারছি না আমি কিভাবে মহাখালী যাব, মানে আমার আসলে কোনোভাবে ঢাকার রাস্তা সম্পর্কে তখন আইডিয়া ছিল না। তখন যেহেতু সবেমাত্র পরিচয় হয়েছে, আমি তখন জেভিয়ারকে কল করলাম। টুকটাক এর মধ্যে একবার দুবার কথা হয়েছে। আমি জেভিয়ারকে কল করলাম। জেভিয়ার তখন নিজ দায়িত্বে পূর্ণ আগ্রহ নিয়ে আমাকে মহাখালী থেকে বনানী থেকে মহাখালী পৌঁছে দিল। মহাখালী আড়ং সেন্টারে যাওয়ার কথা ছিল। এই সূত্র ধরে আস্তে আস্তে দেখা গেল যে আস্তে আস্তে পরিচয় হলো, টুকটাক কথাবার্তা হলো। কথাবার্তার জের ধরে আমি তখন সিলেটেও আবার যাচ্ছি পড়াশোনা, যেহেতু আমার অনার্স ভর্তি হয়েছি সিলেট এমসি কলেজে। সিলেট থাকাকালীন সময় ওর সাথে প্রচুর ফোনে কথা হলো। একটা সময় একটা পর্যায়ে মানে বন্ধুত্বের জায়গাটা এমন একটা নির্ভর, যেহেতু আমার আসলে ওইভাবে ঢাকায় কেউ পরিচিত নাই, তো বন্ধুত্বের জায়গাটায় এক ধরনের নির্ভরতার জায়গা তৈরি হলো। সামহাও টের পাচ্ছিলাম যে সে হয়তো আমাকে পছন্দ করতে শুরু করেছে, এবং ঠিকমতো পরিষ্কারভাবে আর বলছেও না। মানে কি হতো, আপনারা কি বাইরে আউটিং করতেন, একটু একসাথে বসা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা বা একটু টাইম পাস করা, এরকম বিষয়গুলো কি ছিল? বেশি না, কিন্তু মাঝে মধ্যে আমার শুটিং এর ওখানে চলে আসতো। 2005 খুব একটা সেলফোনও ওইরকম ভাবে আমার মনে হয় যে এখন যেরকম ফেসবুকও ভাবে অ্যাভেলেবল ছিল না। তো তারপরে যেটা হলো যে একটা পর্যায়ে সে রীতিমতো আমাকে
মানে আমি বলবো যে ডিরেক্টলি আমাকে প্রপোজই করলো। কদিন পরে এটা ঘটলো? মানে প্রায় বছরখানেক পরে। এবং প্রপোজ করলো বলতে সে বললো যে আমাকে সে পাশে চায় জীবন মানে জীবন সঙ্গী হিসেবে। আমার কাছে যেটা প্রথমে মনে হচ্ছিল যে প্রথমত হচ্ছে আমি মণিপুরি সম্প্রদায়ের একটি মেয়ে এবং আমি আসলে যে আদর্শ নিয়ে বড় হয়েছিলাম, আমার বাবা আমাকে যেভাবে বড় করেছেন বা আমার পরিবার আমাকে বড় করেছেন, তো সেই জায়গাটায় আমি কখনোই আমার বাবা মায়ের এগেইনস্টে, আমার বাবা মায়ের বা কমিউনিটির এগেইনস্টে কখনো যেতে চাইনি। তো সেই কারণে আসলে আমি কখনো, অনেকের থাকে না যে প্রেম হয়, আমার কিন্তু অনেক মানে আমার আশেপাশে অনেক মানুষ আমাকে পছন্দ করতেন, মানে প্রেম করতেও চেয়েছেন, হয় মানে মানে যেটা হয় যে মানে মেয়েদের কিশোরী বেলা থেকেই অনেক ধরনের প্রপোজাল আসতে থাকে বা অনেক কিছু, সেটা কিন্তু আমি খুব সচেতনভাবে এড়িয়ে এসেছি। কারণ আমি আসলে কখনোই চাইনি যে আমার বাবা মায়ের অপছন্দে বলবো না, কমিউনিটির এগেইনস্টে এই জায়গাটায় এই সিদ্ধান্তটা নিতে। এই জায়গাটা থেকে আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো যে ছোটবেলা থেকে মোটামুটি কি এক ধরনের এভাবে ব্রেন স্টর্মিং করে বড় করা হয় কিনা যে বিয়ে শাদীর ক্ষেত্রে কমিউনিটিটাকেই প্রাধান্য দিতে হবে এবং এটাই একমাত্র, এরকম থাকে না? আপনারা যেভাবে বড় হচ্ছেন সেখানে স্কুলিংগুলো করা হয়, এটা কি হয় আসলে? স্কুলিং করা হয় না, বাট আপনারা বড় হতে হতে জেনে যান বিষয়গুলো। হ্যাঁ, বড় হতে হতে জেনে যাই। এবং এটা যেহেতু আমাদের সম্প্রদায়ের একটা, শুধুমাত্র আমাদের সম্প্রদায়ের বলবো না, এটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এটা একটা এটা এথনিক একটা সিস্টেম বলবো। এটা কারণটা হচ্ছে, কারণটার পেছনেও একটা যথেষ্ট লজিক আছে, আমি সেটা বলছি। কারণ হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আসলে যেটা হয় যে ক্রস ম্যাচিং হলে একটা পর্যায়ে গিয়ে এই কমিউনিটিটা থাকবে না, কমিউনিটি আসলে তার সত্তাটা হারিয়ে ফেলবে। সেই জায়গা থেকে কিন্তু আসলে এই নিয়মটা আসলে খুব কঠোরভাবে মেনে চলা, পঞ্চায়েতের এই যে বিষয়গুলো, তো সেটা কিন্তু মাথায় ছিল, আমারও মাথায় ছিল। এবং আমি কখনোই চাইনি যে, আসলে সত্যি কথা আমি খুব অনেস্টলি আজকে বলছি যে আমি কখনোই চাইনি যে আমার বাবা মাকে আমি সেই কষ্টটা দিই। এবং সেই কারণেও কিন্তু আমি আমার ছোট্টবেলায় শৈশবে একটা পছন্দের জায়গা আমার ছিল, মানে এক ধরনের থাকে না, পছন্দ হয় ভালো লাগে, সেই জায়গাটা থেকে আমি নিজেকে আমি সরিয়ে এনেছিলাম। কিন্তু এখানে এসে যেটা ঘটেছে যে ঢাকায় এসে আসলে আমি বলবো যে একটা নিঃসঙ্গতা বলবো না, এক ধরনের এত জনারণ্যের ভিড়ে আসলে আমি একটা মানুষকে নির্ভরতার জায়গা হিসেবে খুঁজে পেয়েছিলাম। তো সেখানে আস্তে আস্তে একটা নির্ভরতার জায়গা থেকে এক ধরনের ইমোশনের বন্ডিং তৈরি হয়েছে। এবং আমি হয়তো বা আমার মানে একটা মানুষ, যে মানুষটাকে আমি সবসময় পাশে চাইছি, সেই মানুষটার ভিতরে হয়তো সব কিছু, সেই গুণাগুণটা আমি হয়তো খুঁজে পেয়েছি। ওই জায়গা থেকে এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্টে চলে এসেছিলাম। কিন্তু তারপরেও এটা অনেকেরই অজানা, এটা মানে আজকে আমি আমার দর্শকদের সাথে আমি একটু মানে জানিয়ে দিলাম। আর বিষয়টা যদি আমি বুঝে থাকি তাহলে এরকম যে আপনি ফিল করছেন এটা আসলে আপনাদের যে এথিক্সের সাথে যাচ্ছে না, কিন্তু একই সাথে আপনি এটাও ফিল করছেন যে এই মানুষটা আমার জন্য খুব জরুরি। আপনি ইনডিসিশনে থাকলেও আপনি তাকে অ্যাভয়েড করতে পারছেন না। ওকে, তো তারপরে আমি খুবই ইনডিসিশনে ছিলাম, সত্যি কথা এটা। কারণ আমি আমার ভালো লাগাটা কাজ করছে, আমি বুঝতে পারছি মানুষটা আমার জন্য আসলে একদম যথোপযুক্ত জীবনসাথী হিসেবে সায় দিচ্ছিলাম। আবার এটাও ভাবছিলাম যে আসলে আমি এই সিদ্ধান্তে যাব কি যাব না, বন্ধুত্বের জায়গাটায় ছিলাম। তো এই জায়গাটায়, এই সময়টা যেটা হলো, সে যেহেতু অনেক বেশি সিরিয়াস ছিল শুরু থেকে, মানে সে নাকি প্রথম থেকে আমাকে প্রথম দিন দেখার পর থেকেই নাকি আসলে মোটামুটি ভেবেই নিয়েছে যে না, আমি বিয়ে করলে শানুকেই বিয়ে করব। এটা বলেছে আপনাকে পরবর্তীতে? এটা কিন্তু প্রেমে পড়লে ছেলেটা সব সময় বলে, এটা কম। তারপরে না, কিন্তু সে ওই হিসাবেই কিন্তু আমাকে তার পরিবারের সাথে প্রথম দিন থেকে পরিচয় করিয়ে দিয়েছিল। এবং আমি বলবো যে খুবই আমি নিজেও একটু অপ্রস্তুত ছিলাম যে তাদের পরিবার, মানে সবাই কিন্তু একদম শুরু থেকে আমাকে এমনভাবে রিসিভ করেছেন, আমি আসলে তাদের মায়ায় পড়ে গেছি। মানে তাদের এই ভালোবাসার বন্ধনটা আমাকে এত বেশি আসলে আকৃষ্ট করলো, আমার কাছে মনে হয় যে এরা আমাকে এত মানে মায়া দিয়ে আগলে নিল, আমি আসলে এখান থেকে আসলে সরতে পারছিলাম না। তারপর যখন একটা পর্যায়ে এমন একটা সিচুয়েশন আসতে থাকলো যে আমার দাদা যখন টের পেতে থাকলেন যে আসলে, দাদা মানে
ছোট ভাই না, তাহলে আমার বড় দাদা, মানে জ্যাঠাতো ভাই, যে যার সাথে আমি ঢাকায় ছিলাম। ও আচ্ছা আচ্ছা, যিনি আপনার অভিভাবকত্ব নিয়েছেন। আমার অভিভাবকই ছিল। দাদা যখন টের পেতে শুরু করলেন যে না এখানে আসলে কিছু একটা ঘটছে, কারণ শানুকে আমাকে তো আসলে সবসময় একদম আপাদমস্ত চিনে অভ্যস্ত তারা, এবং আমি একদম পুরোটাই একদম আমি বলবো যে একটা ওপেন বুক সবসময় ছিলাম। তো প্রেমের ব্যাপারেও যখন আসলে আমি সবসময় চেয়েছি আমি যদি কারোর সাথে প্রেম করি বা আমার যদি কাউকে ভালো লাগে আমি একদম ওপেনই থাকবো, আমি স্বচ্ছতার জায়গায়, মানে আমি স্বচ্ছ থাকতে চেয়েছি সবসময় ইমোশনসের জায়গায়। তো তারপর যখন দাদা আমাকে একটা জিনিস বুঝাতে লাগলেন যে দেখো, আমাকে খুব মানে এটা বলবো যে লজিক্যালি বুঝাতে লাগলেন যে তুমি, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না, মানে দিন শেষে তো আসলে এটা তো কমিউনিটি অ্যাকসেপ্ট করবে না। আমিও আসলে ঠিক এই বিষয়গুলো কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো তারপরেও কিন্তু আসলে আমি বলবো জেভিয়ারের মানে অনেক বেশি আমার প্রতি তার ভালোবাসা, মানে আমি বলবো পজিটিভনেস বলবো, সেই জায়গাটা থেকে সে আসলে কোনোভাবেই আমাকে সে কোনোভাবেই হারাতে চায়নি একদম শুরু থেকে। ও কি বলতেছিল? ও তো জানতো বিষয়টা। হ্যাঁ জানতো, সে আমাকে কোনো না কোনোভাবে সেটা বলতো যে না কোনো একদিন ঠিক হয়ে যাবে। ওকে, মানে সে হোপ দিচ্ছিল যে এটা ঠিক হয়ে যাবে, এটা কখনোই এরকম হয় না, এখনকার এই আধুনিক যুগে এসে এটা আসলে হয় না। বাট আমি তো জানি যে আসলে আমি যেটা এই কমিউনিটিতে মানে বিলং করি, আমি তো জানি যে আসলে কতটা স্ট্রং ভাবে এটা মেইনটেইন করা হয়। ফ্যামিলি বন্ডেসের জায়গা থেকে যদি বলি, এটা আগুন নিয়ে খেলার মতো। তো একটা পর্যায়ে এসে যখন দাদা আমাকে বুঝাতে থাকলেন, এবং দাদা মানে বুঝাতে যখন বুঝলেন যে আসলে এটা কাজ হচ্ছে না, শানুকে কনভিন্স করা যাচ্ছে না, একটা পর্যায়ে দাদা খুব কঠোর সিদ্ধান্ত নিলেন, যে বললেন যে না তোমার আর ঢাকায় কাজ করা লাগবে না, তুমি সিলেট ফিরে যাও। কত সালের দিকে এটা? এটা হচ্ছে কয় বছর কাজের পরে? বা 2007 এর দিকে, 2 বছর কাজের পরে, 7 এর শেষের দিকে এসে, 2008 এর দিকে এসে আমার বাবা মাকেও সেটা বলা হলো। বাবা ফ্যামিলিকেও ইনফর্ম করা হলো। তো আমার বাবা আমাকে বুঝাতে লাগলেন যে না আমি ঠিক আছে, তোমার ইমোশনসকে আমি আসলে অনেক গুরুত্ব দিচ্ছি, কিন্তু যেহেতু এটা দিন শেষে আসলে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, আমার কমিউনিটি অ্যাকসেপ্ট করতে পারবে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় এখান থেকে সরে আসা উচিত। আমার বাবা কিন্তু যথেষ্ট আমি বলবো যে একজন অভিভাবক হিসেবে আমার ব্যাপারে বা আমাদের সবার ব্যাপারে মানে যথেষ্ট খুবই মানে স্মার্ট একজন মানুষ, এবং এই কারণেই উনি আমাকে এভাবেই বুঝাচ্ছিলেন। একজন মেয়েকে আসলে কখনোই কোনো অভিভাবক বা বাবা এইভাবে কখনো কনভিন্স করতে চায় না, রেগে যায় বা কিছু। তো সেই জায়গাটায় আমি আসলে বুঝিয়েও কিন্তু বুঝিয়ে উঠতে পারছিলাম না, এরকম একটা সিচুয়েশনে আমি ছিলাম। একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো যে আমি আসলে কাজ করছি না, আমি সিলেট ফিরে যাচ্ছি। তখন জেভিয়ার একদম মানে তার মনে মানে তার বিষয়টা আউট অফ হিট, মানে তার বিষয়টা হলো যে না আমি তো শানুকে হারিয়ে ফেলবো, ও যদি সিলেট চলে যায় আমি তো তাহলে হারিয়ে ফেলছি। খুব মানে ওই সময় সে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিল যে আমরা বিয়ে করে ফেলবো। আমি আসলে তখনও আসলে বিয়ের জন্য রেডি ছিলাম না। আমার মানে ক্যারিয়ার বা কাজ যদিও অত বেশি, তখন ওই মুহূর্তে আমি খুবই স্ক্যাটার্ড ছিলাম, কাজ কমে মানে আমি মানে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। ফ্যামিলি থেকে একটা বিয়ে দিয়ে দিবে এরকম একটা প্রিপারেশন কি নিচ্ছিল? না ওইরকম প্রিপারেশন নিচ্ছিল না, কিন্তু জেভিয়ারের ভয় ছিল এটা যে আমি সিলেট চলে গেলেই হয়তো বা আটকে যাব, আমি হয়তো বা আর তার লাইফের ব্যাক করব না। তো সেই জায়গা থেকে ডিসিশন আমাকে দিয়ে দিল যে না আমরা এবছরই বিয়ে করব। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই খুশি, ওকে মানে তারা তো একদম শুরু থেকেই তো রিসিভ করার জন্য রেডি। তারপরে মানে বিয়ের দিনক্ষণ সব প্ল্যানিং শুরু হয়ে গেল। এখন আমি তো পড়ে গেলাম এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের, মানে বিরাট কনফিউশন আমার লাইফে যে আমি আসলে কি করতে যাচ্ছি। আপনার জায়গা থেকে কি এরকম ছিল যে আপনি জেভিয়ারকে ছাড়া আপনি কোনো কিছু চিন্তা করতে পারছেন না, এরকম কি সিচুয়েশন তো ছিল যে আমি আসলে আমার জীবনে তো আর কোনো আমি আসলে কারোর প্রতি আমার এতটা নির্ভরতা কখনোই জন্মায়নি যতটা মানে জেভিয়ারের প্রতি জন্মেছিল। তো সেই জায়গাটায় আমি আসলে ডিসিশন নিতে পারছিলাম। আমার একদিকে বাবা মায়ের মানে ভাবনাটা আমাকে অনেক বেশি জেগে বসছিল, এবং মানে শুধু বাবা মার ভাবনা না, আমি তো জানি যে আসলে এই ডিসিশনটা নিতে গেলেই আসলে আমার পুরো কমিউনিটির নট অনলি কমিউনিটি, রিলিজিয়নের জায়গা থেকেও তো বোধহয় একটা ব্যাপার থাকে। মানে হ্যাঁ রিলিজিয়ন তো এটা তো অনেক বড় একটা ফ্যাক্ট, সেটা না, মানে আমি ধরে নিচ্ছি যে কমিউনিটিটা ফ্যাক্ট আমার জন্য। কারণ হচ্ছে রিলিজিয়াসলি মানে ক্রিশ্চিয়ান কমিউনিটি ওরাও কিন্তু অনেক লিবারেল, মানে সেই জায়গাটায় অতটা মানে আপনারা নিজেদের ধর্ম এক্সারসাইজ করতে পারেন। হ্যাঁ সেটা নিয়ে কখনো এখন পর্যন্ত ক্ল্যাশ হয়নি। তো
একটা পর্যায়ে যখন ডিসিশনটা ফাইনাল হয়ে গেল ওই দিক থেকে, বিয়ের দিনক্ষণ সব কিছু ঠিকঠাক হয়ে গেল, বিয়ের শপিং শুরু হলো, আমি আসলে একদম সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করলাম একটা পর্যায়ে। এবং সিলেটে গেলে পরে আমার মা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে, মানে ব্ল্যাকমেল বলবো না এটাকে, আসলে খুব স্বাভাবিক বুঝাচ্ছিলেন যে মা এটা হবে না, তোমাকে আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। এদিকে কার্ড ছাপানো হয়ে গেল বরিশালে, সব কিছুই ঠিকঠাক, বিয়ের গাউন টাউন সব কিছু। জেভিয়ার তো অনেক আগ্রহ নিয়ে, অনেক আনন্দ নিয়ে মানে সব কিছু গুছাচ্ছে। আমার বিষয়টা ছিল কি যে আমি কেন এই সময়টায় বিয়ের সিদ্ধান্তটা নিতে চাইনি, যে আমি জেভিয়ারকে বলছিলাম যে আরও 2টা বছর পরে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, জেভিয়ার এইভাবে ডেসপারেটলি কীভাবে আগাচ্ছিল? ও সবসময় ডেসপারেট ছিল শুরু থেকে, স্টিল নাও। মানে একটা যেটা হয় যে আমি এটা আমাকে অনেক ভাবিয়েছে যে একটা মানুষ এত ভালোবাসতে কীভাবে ভালোবাসতে পারে, মানে এইরকম ভালোবাসা আমি কখনো পাইনি। মানে হয় না যে তখন হয়তো এক ধরনের নির্ভরতা ওর প্রতি জন্মে গেছে, যে মানে আপনি এখনো রাজি না, কনফিউজ, এরকম একটা অবস্থায় সে বিয়ের কার্ড ছাপিয়ে ফেলে ডেটমেন্ট ফিক্স করে ফেলেছে। সেটা আমার ওই যে শ্বশুরবাড়ির সবাইও অনেক বেশি উৎফুল্ল ছিল আমাকে রিসিভ করার ব্যাপারে। আর যেহেতু আমরা একটা কমিটমেন্টে ছিলাম যে না, যেহেতু একজন আরেকজনকে ভালোবাসি বলেছি, তো সেই জায়গাটা থেকেই তো মানে ও সাহস পাচ্ছিল। এটা তো খুব স্বাভাবিক। আজকে মানে তার কথাটা হচ্ছে আজকে হোক বা 2 বছর পরে হোক, বিয়ে তো করবই, করে ফেলো এখন, তারপর যা হবে। হ্যাঁ, যা হয় হবে। আর হচ্ছে আর আমি একটা জিনিস ভাবছিলাম যে ঠিক আছে, ডিসিশন নিব জীবনসঙ্গী হিসেবে আমি তাকেই পাশে রাখবো, কিন্তু আরও হয়তো 2টা বছর পর, কারণ আমার বাবার ঠিক ওই বছরটা রিটায়ারমেন্টের বছর ছিল। আচ্ছা, আমি ভাবছিলাম যে একদম মানে ধাক্কাগুলো সব একসাথে হয়ে যাবে, বাবার রিটায়ারমেন্ট, তারপরে মানে মেয়ে হিসেবে এই ধরনের একটা ডিসিশন, এটা মানে এই শকটা ওনাকে আমি দিতে চাচ্ছিলাম না। কিন্তু জেভিয়ার অনেক বেশি ডেসপারেট ছিল ওই সময়টাতে, মানে তার ভয়টা ছিল যে আমি তো হারিয়ে ফেলবো শানুকে, মানে এখন যদি একবার যদি সিলেটে চলে যায়, হয়তো বা সিলেটের মানে কমিউনিটির মধ্যে মানে আমি হয়তো বা মানে তাকে হয়তো বা মিস করবো না, তারও হয়তো বা বিভিন্ন ধরনের বিষয়টা কাজ করছিল মাথার মধ্যে, সেই কারণে সে আমাকে কোনোভাবেই মানে ওই চান্সটা কখনোই সে মিস করতে চায়নি আর কি। তো যাই হোক, তো পরে বিয়ের দিনক্ষণ যখন কাছে মানে চলে আসলো, তার মাঝখানে আমি আবার একটা কম্পিটিশনে চলে গিয়েছিলাম। একটা রিয়েলিটি শো ছিল বাংলাদেশের বেশ বড় একটা রিয়েলিটি শো, উত্তরাধিকার নামে, বিগ বসের মতো করে। তো আমি আবার সেই ক্যাম্পেও ছিলাম, মানে সেই ক্যাম্পে আমাদের যে 10 জন সেলিব্রিটি অনেকেই ছিলেন, শিমুল ভাই, জয় ভাই, তারপরে নায়িকা শিমলা, ইলোরা গহর, হ্যাঁ ইলোরা আপু, এরপরে আরো অনেকেই ছিলেন, নাম ভুলে, তুষার ভাই। তো মোটামুটি ওখানেও একটা আমি কিন্তু ননস্টপ কাজের মধ্যে আছি, আবার সেই কাজের মধ্যেই কিন্তু আবার বিয়ের ডিসিশনটাও মানে প্ল্যানিংটাও হচ্ছে, গাউন রেডি হচ্ছে, তারপরে মানে বরিশালে বিয়ের আয়োজন চলছে, আমার শাশুড়ি শাড়িটারি কিনছেন, গহনা বানাচ্ছেন, মানে সব আয়োজন কিন্তু ওনারাই করছেন, আমি কিন্তু কিছুই করিনি সত্যি কথা যেটা। তারপরে একদম যখন বিয়ের দিনক্ষণ কাছে চলে আসলো, আমার ভিতরে তখন কনফিউশনের জায়গাটা আরও বেশি বাড়তে থাকলো, যে আমি ভাবতে থাকলাম যে আসলে আমি কি করতে যাচ্ছি, আমি আসলে ডিসিশনটা আসলে ঠিক নিচ্ছি নাকি একদম জীবনের মানে শেষ সিদ্ধান্ত নিতে যাচ্ছি আমি, আমার এরকমই মনে হচ্ছিল। বিয়ের 27 তারিখে বিয়ে। কত সাল? 2009। কোন 27 তারিখ, কোন মাসের 27? ডিসেম্বর 27 তারিখ। ওকে। তারপরে হচ্ছে বিয়ের 27 তারিখে বিয়ে, আমরা ঢাকা থেকে যাব 20-তে। আপনার ফ্যামিলি কিচ্ছু জানে না? আমার ফ্যামিলি কিচ্ছু জানে না, ফ্যামিলিকে জানানো হয়নি, কারণ জানালে আসলে এত আয়োজন বা এত কিছু করা যায়। কিন্তু ওনারা, আমার শ্বশুর শাশুড়িরা খুব মানে আগ্রহী ছিলেন যে না, আমার বাবাকে দাওয়াত করবেন, ফোন করে জানাবেন। ওনারা আসলে ওনাদের জায়গা থেকে না, মানে আমি বলবো যে খুব শুরু থেকে ওনারা হয়তো খুব পজিটিভ অ্যাটিটিউড নিয়ে বিশ্বাস করতে পারে না যে এত বড় কিছু ঘটতে যাবে। মানে ওনারা ভাবছেন যে হয়তো বা মানে মেয়েকে তো ফেলে দিতে পারবেন না, মানে
একটা সিদ্ধান্ত হয়তো বা ক্ষণিকের জন্য একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, হয়তো বা দিন ঠিক হয়ে যাবে, এরকম একটা পজিটিভ অ্যাটিটিউড সবসময় ছিল। কমিউনিটি সেন্সটাই ছিল না যে মণিপুরি কমিউনিটি বা অন্যান্য যারা আদিবাসী কমিউনিটি আছে তাদের মধ্যে বিষয়টা কতটা প্রকট, এই সেন্সটাই ছিল। কিন্তু তারপরেও একটা বিশ্বাস ছিল যে না হয়তো বা ঠিক হয়ে যাবে না। আমার বাবাকে যেহেতু হাউ ইট ক্যান, বিকজ যদি ফ্যামিলি থেকে এরকম কোনো কিছু হয়, আমি যতদূর জানি ওই ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট করলে পুরো ফ্যামিলিটাকে এক ঘরে করে ফেলা হয়, আমি যত জানি এরকম। সেখানে তো এত বড় রিস্ক তো কেউই নিবে না, তাই না? যাই হোক, ওকে, তারপরে যেটা হলো যে বিয়ের যখন কাছাকাছি সময় চলে আসলো, 20 তারিখ, হ্যাঁ, আমি 16-17 তারিখের দিকে আমি নিজে থেকে আউটবাস্ট করলাম। মানে আমি তখনও তো মানে যেটা হতো যে শপিং করছি একসাথে, আবার বাসায় ফিরে যাচ্ছি, সব কিছু মিলে আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এত বড় সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস আমার নেই। আপনি বিয়ে করবেন না? আমি বিয়ে করব না, মানে এত বড় দুঃসাহস নেওয়ার মতো সাহস আমার আসলে কখনোই ছিল না আসলে। মানে জীবনের একটা অনেক বড় একটা সিদ্ধান্ত।